ইতিহাসে এমন কিছু ঘটনা থাকে যা প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু সেগুলোর প্রভাব হয় অনেক গভীর। আজ আমরা ব্রিটিশ ভারতের ঠিক সেরকমই একটা নির্বাচন নিয়ে কথা বলবো, ১৯৩৭ সালের বাংলা নির্বাচন, যা ছিল আক্ষরিক অর্থেই একটা রাজনৈতিক ভূমিকম্প। ভাবুন তো একবার কিভাবে একটা সাধারণ কৃষকদের দল, যাদের পেছনে কোনো বড় সমর্থন ছিল না, তারা সেই সময়ের ক্ষমতাশালী রাজনৈতিক এলিটদের প্রায় হারিয়ে দিয়েছিল। এই পুরো ব্যাপারটার ভেতরে ঢুকতে হলে আমাদের তখনকার বাংলার রাজনৈতিক আবহাওয়াটা একটু বুঝতে হবে। তো চলুন গভীরে যাওয়া যাক। সময়টা ১৯৩০-এর দশক। ব্রিটিশ সরকার একটা নতুন আইন আনল, আর সেই আইনটা বাংলার রাজনীতির পুরো খেলার নিয়মটাই আমূল বদলে দিল। এই নতুন ব্যবস্থার নাম ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। মানে সহজ কথায়, ব্রিটিশরা প্রথমবারের মতো প্রদেশের সত্যিকারের ক্ষমতা নির্বাচিত ভারতীয়দের হাতে তুলে দিচ্ছিল। এর মানে হল, ক্ষমতা এখন আর শুধু আলোচনার বিষয় নয়, ক্ষমতা দখল করার একটা বাস্তব সুযোগ তৈরি হয়েছিল। আর তাই এই নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, নতুন আইনসভায় মোট আসন ছিল ২৫০টা, তার মানে ম্যাজিক ফিগারটা হল ১২৫। সরকার গড়তে হলে অন্তত ১২৫টা আসন জিততেই হবে। বেশ বড় একটা চ্যালেঞ্জ, তাই না? এখন এই আসন বন্টনের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্রিটিশরা কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে বিভিন্ন ধর্ম আর গোষ্ঠীর জন্য আলাদা আলাদা আসন ভাগ করে দিয়েছিল। এর ফলে কি হলো, রাজনীতিটা সরাসরি ধর্ম আর পরিচয়ের সঙ্গে জুড়ে গেল, যা এই নির্বাচনের ফলাফলে একটা বড় ভূমিকা রেখেছিল। হ্যাঁ, গণতন্ত্রের দিকে এটা একটা বড় পদক্ষেপ ছিল ঠিকই, কিন্তু ভোট দেওয়ার অধিকার কিন্তু সবার ছিল না। ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি, আয় বা পড়াশোনা থাকতে হতো। এর ফলে স্বাভাবিকভাবেই সুবিধাটা পাচ্ছিল সমাজের জমিদার আর শহরেই ধনী শ্রেণী। তো এই নতুন রাজনৈতিক ময়দানে কারা ছিল প্রধান খেলোয়াড়? চলুন দেখে নিই ঠিক কোন কোন দলের মধ্যে আদর্শে লড়াইটা জমে উঠেছিল। একদিকে ছিল দেশের সবচেয়ে বড় আর পুরনো দল, ভারতীয় জাতীয় কংগ্রেস। আরেকদিকে ছিল মুসলিম লীগ, যারা মূলত শহরের অভিজাত মুসলিমদের কথা বলত। আরে দুই হেভিওয়েটের মাঝখানে উঠে আসছিল একটা নতুন শক্তি, কৃষক প্রজা পার্টি বা কেপিপি। বলা যেতে পারে তারা ছিল আন্ডারডগ। আসল লড়াইটা ছিল মূলত কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের মধ্যে। কেপিপির মূল দাবি ছিল জমিদারি প্রথা তুলে দেওয়া, যা ছিল গ্রামের কোটি কোটি কৃষকের প্রাণের দাবি। আর অন্যদিকে মুসলিম লীগ ছিল জমিদার আর অভিজাতদের স্বার্থ রক্ষার পক্ষে। মানে লড়াইটা ছিল সরাসরি কৃষক বনাম জমিদারের। কৃষক প্রজা পার্টির নেতা এ.কে. ফজলুল হকের এই কথাটা শুনুন, কি পরিষ্কার বক্তব্য। তিনি বলছেন, তার লড়াইটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং শোষকদের বিরুদ্ধে। কৃষক আর প্রজার স্বার্থের প্রশ্নে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনের আগে মুসলিম দলগুলোকে এক করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই আলোচনাটা ভেস্তে যায়। কারণ ফজলুল হকের দল কোনো মতেই জমিদারি প্রথা বিলোপের দাবি থেকে সরতে রাজি ছিল না। ফলে একাই শক্তিশালী মুসলিম লীগের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেয় কৃষক প্রজা পার্টি। এরপর এলো সেই দিনটা, ১৯৩৭ সালের জানুয়ারি মাস। বাংলার মানুষ তাদের রায় জানালো, আর সেই রায় ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। ফলাফলটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে তখনকার সব রাজনৈতিক পণ্ডিতদের হিসেব নিকাশ একদম উল্টোপালট হয়ে গিয়েছিল। ফলাফলটা দেখুন, কংগ্রেস ৫৪টা আসন পেয়ে সবচেয়ে বড় দল হলো ঠিকই, কিন্তু সরকার গড়ার জন্য যে ১২৫টা আসন দরকার তার ধারে কাছেও কেউ পৌঁছাতে পারল না। মুসলিম লীগ পেল ৪০টা আর কৃষক প্রজা পার্টি পেল ৩৬টা আসন। তার মানে মূল বিষয়টা হলো, এই নির্বাচনের পর একটা ত্রিশঙ্কু বা হাং অ্যাসেম্বলি তৈরি হলো। কোনো দলেরই একক ক্ষমতা রইল না, তৈরি হলো একটা মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা। আর যখন নির্বাচনে কোনো দলই পরিষ্কারভাবে জেতে না, তখন আসল খেলাটা শুরু হয় পর্দার আড়ালে। শুরু হয় জোট গড়ার জটিল সব হিসাব নিকাশ। তো কি হলো এরপর? প্রথমে কংগ্রেস সবচেয়ে বড় দল হয়েও বলল তারা সরকার গড়বে না। আর এই সুযোগটাই কাজে লাগালেন এ.কে. ফজলুল হক। তিনি এমন একটা চাল দিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি তার কট্টর প্রতিপক্ষ, মানে জমিদারদের দল মুসলিম লীগের সাথেই জোট করে ফেললেন, আর হয়ে গেলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী। ব্যাপারটা একবার ভাবুন, কি অদ্ভুত এক রাজনৈতিক সমীকরণ। যে দলটা জমিদারি প্রথা তুলে দেওয়ার কথা বলে ভোট পেল, তাদেরকেই কিনা ক্ষমতা পাওয়ার জন্য সেই জমিদারদের দলের সাথে হাত মেলাতে হলো। বোঝাই যাচ্ছিল এই শত্রুদের জোট বেশি দিন টিকবে না। সরকার তো গঠন হলো, কিন্তু নির্বাচনে জেতাটা ছিল লড়াইয়ের শুরু মাত্র। এই রকম একটা পরস্পর বিরোধী জোট নিয়ে দেশ চালানোটা ছিল আরও অনেক বড় চ্যালেঞ্জ। আসল লড়াই তো সবে শুরু হয়েছিল।
জোটের ভেতরে প্রথম দিন থেকেই সমস্যা শুরু হয়ে যায়। ফজলুল হক চাইছিলেন কৃষকদের ভালো করতে, আর তার জোটসঙ্গী মুসলিম লীগ চাইছিল জমিদারদের স্বার্থ রক্ষা করতে। এই দুটো জিনিস তো একসাথে চলা প্রায় অসম্ভব। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে এই জোট সরকার বেশিদিন টেকেনি। ১৯৪১ সালে মুসলিম লীগের সাথে সম্পর্ক ভেঙে যায়। ফজলুল হক এরপর হিন্দু মহাসভার সাথে জোট করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯৪৩ সালের মার্চ মাসে গভর্নর এই মন্ত্রিসভা ভেঙে দেন। তাহলে কেন ভেঙে গেল এই সরকার? অনেকগুলো কারণ ছিল। জোটের ভেতরে আদর্শের লড়াই তো ছিলই, তার ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে শুরু হয়েছিল ভয়াবহ খাদ্য সংকট, বাড়ছিল সাম্প্রদায়িক উত্তেজনা, আর সব মিলিয়ে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতাও হারিয়ে ফেলেছিল সরকার। সবশেষে বলা যায় ১৯৩৭ সালের এই নির্বাচন আর তার পরের ঘটনাগুলো আসলে বাংলার সমাজের ভেতরে লুকিয়ে থাকা শ্রেণী আর ধর্মের গভীর ফাটলগুলোকে সবার সামনে এনে দিয়েছিল। আর এই ফাটলগুলোই কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলের ইতিহাসকে তৈরি করে দিয়েছে। তাই শেষ প্রশ্নটা হল, বাংলার গণতন্ত্রের এই প্রথম স্বাদ কি একটা সাফল্য ছিল, নাকি এটা ছিল আগামীর বিভেদ আর অস্থিরতার জন্য একটা সতর্কবার্তা? উত্তরটা হয়তো এত সহজ নয়, ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।